আসসালামু আলাইকুম। আইসিটির আজকের ক্লাসে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা জানি সংখ্যা পদ্ধতি 4 ধরনের। কি কি সংখ্যা পদ্ধতি? আমি প্রথমেই লিখলাম 10, তার মানে তুমি বুঝে নিবে আমি বোঝাতে চাচ্ছি এটা দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে হলো আমি সংখ্যা পদ্ধতিগুলো সরাসরি না বলে আমি যখনই বলবো 10 ভিত্তিক, তখন তুমি বুঝে নিবে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতির কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমি বললাম 2, তখন তুমি বুঝে নিবে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি বললাম 8, তখন তুমি কি বুঝে নিবে? অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি বললাম 16, তখন তুমি বুঝে নিবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আজকে আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতির সাথে অন্যান্য সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেই অংশটুকু। আচ্ছা, তাহলে আমরা দেখি। তো দশমিক সংখ্যা পদ্ধতি মানে 10 ভিত্তিক থেকে 2 ভিত্তিকে রূপান্তর করব, 10 ভিত্তিক থেকে 8 ভিত্তিকে রূপান্তর করব, 10 ভিত্তিক থেকে 16 ভিত্তিতে রূপান্তর করব। তো এগুলা রূপান্তর করতে গিয়ে আমি এখানে কিছু কৌশল তোমাদের জন্য লিখে দিয়েছি। তোমাকে মনে রাখতে হবে যে এই কৌশলগুলো কিন্তু আমাদের বইয়ের কোনো নিজস্ব নিয়ম নয়, এগুলো তোমাদের সুবিধার্থে কেবলমাত্র আমার নিজস্ব কিছু টেকনিক দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে যাই। দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা আজকে শুধু 10 ভিত্তিক থেকে অন্যান্য ভিত্তিকেই যাব না, অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিকেও রূপান্তর করব। তার মানে হলো 10 ভিত্তিক যত অঙ্ক আছে আজকে আমরা তার সমাধান করার চেষ্টা করব। তো আমরা দেখি এই 10 ভিত্তিক অঙ্ক করতে গিয়ে এখানে যে কৌশলগুলো আছে, প্রথম কৌশলটা কি লিখে দিয়েছি দেখতো, সকল অঙ্ক বেজ নিয়ে করব, সকল অঙ্ক বেজ নিয়ে করব। ইতিপূর্বের ক্লাসগুলোতেও আমি তোমাদেরকে বলেছিলাম যে বেজটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো 10 ভিত্তিক অঙ্কে 10-এর দাম নেই, তার মানে হলো 10 ভিত্তিক অঙ্কে আমরা 10 নিয়ে অঙ্ক করব না, 10 ভিত্তিকের সাথে যে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো থাকবে সেগুলোর বেজ নিয়ে কাজ করব। তো আমরা ক্লাস আরম্ভ করলেই ভালোভাবে বুঝতে পারবে, আমরা অঙ্ক আরম্ভ করি তাহলে সহজভাবে বুঝতে পারবে। তো 10 ভিত্তিক অঙ্ক আমি ধরে নিলাম একটি সংখ্যা, ধরে নিলাম এটি 10 ভিত্তিক অঙ্ক। তো এখান থেকে আমরা 2 ভিত্তিক অঙ্ক করব, মানে 10 ভিত্তিক থেকে 2 ভিত্তিকে যাব, মানে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে কি লেখা আছে? সকল অঙ্ক বেজ নিয়ে করব, তার মানে এই বেজগুলো গুরুত্ব পাবে। 10 ভিত্তিক অংশে 10-এর দাম নেই, এখানে অংশ না বলে আমরা অঙ্ক লিখি। দশ ভিত্তিক অঙ্কে 10-এর কোনো দাম নেই। আচ্ছা, তাহলে একটা বিষয় লক্ষ্য করো তো, যখন 10 ভিত্তিক অঙ্কে 10-এর কোনো দাম নেই, তার মানে আমি এটাকে মনে মনে বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি? বেজ শুধু 2 থাকলো। আমরা অলরেডি তোমাদেরকে বলেছি যে সকল অঙ্ক বেজ নিয়ে করব, তার মানে বুঝে গেছি 2 নিয়ে অঙ্ক করতে হবে। এই অঙ্কটি কি নিয়ে করতে হবে? 2 নিয়ে, যেহেতু বেজ নিয়ে করব এবং 10 ভিত্তিক অঙ্কে 10-এর কোনো দাম নেই, 10 নেই, আমি মনে মনে ধরে নিলাম 10 এখানে নেই, তার মানে 2 নিয়ে অঙ্ক করব। এরপরের ধাপটা আমরা দেখব, বেজ সংখ্যার বিপরীতে হলে, দেখো তো যে বেজ নিয়ে অঙ্ক করব এটা এই সংখ্যাটির বিপরীতে কিনা, যদি বিপরীতে হয় তাহলে পূর্ণমানে ভাগ করব, ভগ্নাংশে গুণ করব। আচ্ছা, এখানে কোনো ধরনের ভগ্নাংশ নেই, এখানে পূর্ণমান আছে, আমরা পরবর্তী সময়ে ভগ্নাংশ অংশটা দেখব। তাহলে এইটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, আর এই যে ভাগটা করব এটা করব হলো ইউক্লিডীয় পদ্ধতিতে। ইউক্লিডীয় পদ্ধতি সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে করতে পারি।
আমরা এটাকে ভাগ করব। আচ্ছা, যদি এটাকে ভাগ করি, আমি তোমাদের সুবিধার্থে ছোট ছোট ভাগগুলো করে যেন পরিপূর্ণভাবে অঙ্কটা বুঝতে পারো, আমি এরকম করে করে দিচ্ছি। যেমন ধরো আমি এটাকে ভাগ করব, যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো তো আমাদের অঙ্কটা হচ্ছে এটি। তাহলে এই 2 হলো, এই 2 এটা হলো তার ফলাফল। আমরা ফলাফলটা এই অংশে লিখব। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই সংখ্যাটি থেকে বেস যদি বিপরীত দিকে হয় তাহলে ডিভাইড করব। তো ডিভাইড করতে গিয়ে এখানে কি লিখব, ফলাফলটি লিখব। আর অবশিষ্ট যে মানটি থাকবে, এই অবশিষ্ট মানটি আমরা এখানে এসে দেখাবো। এরপরে পুনরায় এটাকে আমরা ভাগ করব। আচ্ছা, এটাকে আবার কি দিয়ে ভাগ করব, এই 2 দিয়েই ভাগ করে যাব। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, দেখো তো আবারও আমরা ফলাফল পেলাম 24। তাহলে 24 এখানে লিখলাম, আর অবশিষ্ট যে মানটা থাকবে এটা আমরা সবসময় এখানে লিখব। ওকে, ফাইন। এরপরে দেখি আবারও পুনরায় 2 দিয়ে এটাকে ডিভাইড করব। দেখো তো আমরা ফলাফল পেলাম এটি। অবশিষ্ট মান কি, 0। তো আমাদের নিয়মটা কি ছিল, ফলাফলটা আমরা এখানে লিখব, আর যে অবশিষ্ট মানটা থাকবে এটি আমরা লিখব এখানে। এরপরে আবারও ডিভাইড করব। তো আমরা বুঝতে পারতেছি এটাকে যদি আমরা ডিভাইড করি 2 দিয়ে তাহলে কত হচ্ছে, তাহলে এটা হলো এখানে ফলাফল আর অবশিষ্ট মান। এটা আবারও 2 দিয়ে ডিভাইড করব। দেখো তো সহজেই বুঝে যাচ্ছ, অবশিষ্ট মান 0। তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি অবশ্যই এপাশে ভাগ করে নেবে, কেননা অবশিষ্ট মান কোনটি, ফলাফল কোনটি সেটা তোমাকে বুঝতে হবে। 3 2 6, তার মানে এটি 0। আবারও এটাকে 2 দিয়ে ডিভাইড করব। কত হচ্ছে দেখো তো, এখন আমরা এখানে করে দেখতেছি কি হয়, কি হচ্ছে বলো তো, 2 কে 2, ফলাফল কি 1। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এখানে আমরা লিখতে পারি এই অংশটুকু, আর অবশিষ্ট মান হলো এটি। পুনরায় আবার ডিভাইড করব। আচ্ছা, এখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতে পারবে এখন এই অঙ্ক করলে। দেখো তো আমাদের নিয়মটা হলো এইটাকে এটা দিয়ে ডিভাইড করব। আচ্ছা, তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করতেছি। আচ্ছা, এই 1-এর মধ্যে কি 2 কোনোভাবে যাচ্ছে, যাচ্ছে না। কিন্তু আমরা যদি এরকম করে বলি 2 0 0, দেখো তো হচ্ছে কি না। আমি আবারও বলতেছি এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা স্টুডেন্টরা প্রায় সময় কি করে, এখানে 0 দিয়ে এখানে 1 দিয়ে দেয়। তার মানে হলো এখানে 0 লিখে অবশিষ্ট এখানে যে মানটা থাকে এখানে দিয়ে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে তোমাকে নিয়মটা জানতে হবে। নিয়মটা কি দেখি তো আমরা, আবারও আমি লিখতেছি এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, এখানে যাচ্ছে না কিন্তু 0 বার যাচ্ছে, তাহলে 2 0
শূন্য, অবশিষ্ট মান থাকে 1। তাহলে এই শূন্যটা এখন এখানে লিখতেছি আর এটা এখানে লিখতেছি, বাস আমাদের অঙ্ক হয়ে গেল। এখন বিষয় হলো এই যে 2 দিয়ে ডিভাইড করতেছি, শূন্যকে কেন আর ডিভাইড করলাম না? আমরা জানি শূন্যকে আর ডিভাইড করার সুযোগ নেই। তো কতক্ষণ পর্যন্ত আমরা এই 2 দিয়ে ডিভাইড করে যাব? যতক্ষণ পর্যন্ত এখানের মান শূন্য না আসবে এই পর্যন্ত আমরা ডিভাইড করে যাব। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা ফলাফলটা লিখব। ফলাফলটা লিখতে গিয়ে আমরা কি করব, এটা শুধু বোঝার জন্য আর কি এরকম একটা তীর চিহ্ন ব্যবহার করলাম। তো এই তীর চিহ্ন ব্যবহার করে আমরা আমাদের বইগুলোতে যে অংশটা পাই সেটা হলো এখানে লেখা থাকে MSB আর এখানে লেখা থাকে LSB। মূলত এই অংশটাকে বোঝায় মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লেস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এটি। এটি গুরুত্ব পাওয়ার মানে হলো আমরা যখন ফলাফলটা লিখব তাহলে কিভাবে লিখব। এটা ছিল 10 ভিত্তিক। ফলাফলটা এই মানটা আগে লিখব, মানে এখান থেকে লিখে লিখে যাব, এই কারণে এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট বলা হয়। তাহলে 1 1 0 0 0 1 1 আমাদের সমাধান হয়ে গেল। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে এখন রূপান্তর করতে পারি। ওকে, এখন আমি একটু বাড়তি পড়া এখানে সংযোজন করব। এটা কেবলমাত্র তোমাদের জানার জন্যে। যদি তোমরা এই পর্যন্ত বুঝে যাও তার মানে তুমি অঙ্ক করা হয়ে গেছে তোমার, কিন্তু আমি এখানে কিছু বাড়তি সংযোজন করব, সেটা কেবলমাত্র বোঝার জন্যে। দেখো, আমরা যখন স্থানাঙ্কের অঙ্ক করে আসছি, এই স্থানাঙ্কের অঙ্কে এখানে শূন্য থাকে, এখানে কি থাকে, পজিটিভ দিকগুলো থাকে, পজিটিভ সংখ্যাগুলো থাকে, তার মানে এদিকে প্লাস থাকে। আচ্ছা, আমি যদি এদিক থেকে এদিকে যাই তাহলে মানগুলো কিভাবে যাচ্ছে বলো তো? এটা যদি 1 হয়, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, মানগুলো এভাবে বেড়ে যাচ্ছে না? তার মানে শূন্য থেকে এই তীর চিহ্ন দিলে মানগুলো এভাবে বেড়ে যাচ্ছে। আবার যদি এরকম দেই তাহলে দেখো তো মানগুলো আস্তে আস্তে শূন্যের দিকে আসতেছে কি না। তার মানে আমরা যখন পজিটিভ দিকে অঙ্কগুলো নিয়ে যাই তখন কি করি, শূন্য থেকে এই উপরের মানগুলোকে এভাবে ধরি। এই কারণে আমরা এই যে নিচের মানটা আমরা যেহেতু কোন অঙ্ক করলাম, নিচের মানটাকে এটাকে ধরি MSB আর এই অংশটাকে ধরে হলো LSB। নিশ্চয়ই একটু বুঝতে পেরেছ যে এটা হলো এখানে যে অংশগুলো থাকবে, উপরে যে অংশগুলো থাকবে এককের ঘর থেকে আস্তে আস্তে আমরা বড় মানে যেতে থাকি, এই কারণে এটা MSB হয় আর এটা LSB হয়। ওকে, এই বাড়তি অংশটা আমি নিজে ইচ্ছে থেকে সংযোজন করলাম যেন তোমাদের এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা এসে যায়। আচ্ছা, এরপরে আমরা আরও একটা অঙ্ক করব। এখন আমরা এখানে দেখলাম পূর্ণমানে অঙ্ক করলাম, তাহলে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমি এরকম একটি মান নিলাম, এরকম একটি মান নিলাম। আচ্ছা দেখো তো, সকল অঙ্কে বেশ গুরুত্ব পাবে, 10 ভিত্তিক অঙ্কে 10 থাকবে না, তার মানে 10 থাকবে না, এটা বাদ। থাকলো কি আমাদের 2, যেহেতু 2 নিয়ে অঙ্ক করব এবং বেস সংখ্যার বিপরীত দিকে আছে, এই সংখ্যাটির বিপরীত দিকে আছে, তাহলে পূর্ণমানে ভাগ করব, ভগ্নাংশে গুণ করব। আর এই নিচের নিয়মটা দেখার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? বেস সংখ্যার পাশে থাকলে, এখানে বেস সংখ্যার পাশে নেই, সো আমাদের এই নিয়মটা এখন প্রয়োজন নেই, আমরা এই নিয়মটা এখন করে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখি তো আমরা কী করতে পারি পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে পূর্ণমান বা পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এতক্ষণ যে নিয়মটা করছি এই নিয়মটা থাকবে। তার মানে এই 99 এই পূর্ণাংশের মানের ফলাফল পাবো আমরা। এটা আমরা প্রথমে লিখে নিতে পারি যে পূর্ণাংশের ক্ষেত্রে, তারপরে এরকম করে অঙ্ক লিখে নিব। ওকে ফাইন। এখন আমরা দেখব এই ভগ্নাংশ অংশটার ক্ষেত্রে কি করব। তাহলে আমরা আবার নিচে বা সাইড দিয়ে লিখে নিব ভগ্নাংশের ক্ষেত্রে, বাংলায় লিখে নিতে পারো। কি করব আমরা?
দেখো তো ভগ্নাংশে গুণ করব, গুণটা কি প্রক্রিয়ায় করব? 0.32 এটাকে বেস দিয়ে গুণ করব। তো এটা প্রথমে লিখে আমি একেবারে লেখার সিস্টেমটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা বিভিন্নভাবে লেখা যায়, তবে আমি মনে করি যে আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি বা তোমরা দেখতে পারো যেটা আমার মতে এটা ভালো হয় আর কি। এরকম একটা টান দিবে, টান দিয়ে এরকম একটা ঘর তৈরি করলে তুমি, তারপর এটা গুণ করবে। 2 দিয়ে কত হচ্ছে? 4, 3 দুয়ে 6। আমরা জানি 2 ঘরের আগে পয়েন্ট থাকলে এখানেও 2 ঘরের আগে পয়েন্ট বসে, পয়েন্ট বসে। আচ্ছা দেখো তো পয়েন্টের আগে কিছু আছে এখানে? পয়েন্টের আগে আমরা 0 দিতে পারি। তো এই যে এখানে ঘরটা আছে, এই ঘরটায় আমরা বসাবো 0। এরপরে পুনরায় এটাকে 2 দিয়ে ইন্টু করব, আবারও একটা ঘর তৈরি করব। 4 দিয়ে কত হচ্ছে? 8। 6 দিয়ে কত হচ্ছে? 6 দিয়ে হচ্ছে 12। এখন একটা বিষয় তোমাকে এখানে দেখতে হবে, এই পয়েন্টটা কোথায় আছে? 2 ঘর, মানে এই অঙ্কে 2 ঘর বা এখানেও 2 ঘর। যেহেতু 2 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এখানেও 2 ঘর আগে পয়েন্ট দিব। এখন পয়েন্টের আগে যদি কোনো মান থাকে, এই মানটা আমরা এই পাশে না লিখে সবসময় এই পাশে লিখব। তাহলে আমরা এই মানটা কোথায় লিখব? এখানে লিখব। ওকে ফাইন। এখন আমরা দেখি, আবারও 2 দিয়ে ইন্টু করব। কত হচ্ছে? 8 দুয়ে 16, 6। ক্যারি কত থাকলো আমাদের? 1। 2 দিয়ে কত হলো? 2 দুয়ে 4 আর 1 5। দেখো তো পয়েন্ট বসাইলে এখানে মান কত আসে? 0। একইভাবে আমরা 2 দিয়ে ইন্টু করব। তাহলে দেখো তো কত হচ্ছে আমাদের? 6 দুয়ে 12, 2 ক্যারি থাকলো 1, 5 দুয়ে 10 আর 1 11। তো আমরা কি করব? পয়েন্ট লিখে এই মানটা এখানে লিখব। আচ্ছা এখন কথা হলো যে স্যার আমরা কত পর্যন্ত এভাবে করে যাব? আমরা ওই পর্যন্ত করে যাব যে পর্যন্ত এখানে 0 না আসবে, অবশিষ্ট মান 0 না আসবে। এখন আমরা দেখতেছি যে 0 তো আসতেছে না, তখন কি করব? যদি 0 না আসে তাহলে তুমি 5 ঘর পর্যন্ত করবে। কি বলেছি? যদি 0 মান না আসে তাহলে তুমি 5 ঘর পর্যন্ত করবে। তাহলে আমরা কত ঘর পর্যন্ত করেছি দেখি তো? 1 2 3, আর একটা ঘর করি আমরা 2। তাহলে 2 দুয়ে 4, 2 একে 2। পয়েন্ট সামনে কিছু নেই, আর করার প্রয়োজন নেই। 1 2 3 4 5 এই পর্যন্ত করা হয়ে গেছে। তখন তুমি ফলাফলটা কীভাবে লিখবে? দেখি আমরা ফলাফলটা কীভাবে লেখা যায়। আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে স্থানাঙ্কের মান অনুযায়ী দেখিয়েছিলাম যে মানগুলো যখন বড় মান থেকে 0-এর দিকে আসে তখন আমরা কি করি? তখন আমাদের স্থানাঙ্কের মানটা কিন্তু নিচের দিকে নেমে যায়, তার মানে এরকমভাবে নেমে যায়। আমাদের পূর্ণমানের ক্ষেত্রে মানগুলো কীরকম ছিল? এরকমভাবে গুরুত্বপূর্ণ ছিল। এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ছিল, আর সবচেয়ে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ ছিল এটা। তার মানে মানগুলো এরকম করে লিখেছিলাম। আর এই ক্ষেত্রে মানগুলো লিখব আমরা উপর থেকে, তার মানে এদিক দিয়ে না লিখে আমরা যদি এদিক দিয়ে লিখি সবচেয়ে সুন্দর হয়। তাহলে এটা হলো আমাদের এমএসবি আর এটা হলো এলএসবি। তার মানে কি? ফলাফলটা হবে আমাদের এই মানটা আগে লিখতে হবে 0 1 0 1 0। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে ফলাফলটা গিয়ে আমরা কিভাবে লিখব? তাহলে বিষয়টা লক্ষ্য করো, আমাদের এই পর্যন্ত আমাদের মানগুলো ছিল হলো পূর্ণমানের ক্ষেত্রে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি এখন। পূর্ণমানের ক্ষেত্রে ছিল এতটুকু। এরপর পয়েন্টের পরে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা লিখব। কী মান পেয়েছি? 0 1 0 1 0। এখন এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু অঙ্ক কখনো কি শেষ হয়নি, 5 ঘর পর্যন্ত করেছিলাম, তার মানে অঙ্কটা এইভাবে আরও চলতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এখানে কিছু পয়েন্ট দিয়ে বুঝিয়ে দিব যে অঙ্ক চলমান। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের 10 ভিত্তিক অঙ্ক থেকে
আমরা যখন দুই ভিত্তিক অঙ্ক করব তাহলে কীভাবে আমরা এটার সমাধান করব। এখন এই বিষয়টি আমি যে এমএসবি এলএসবি অনেকক্ষণ যাবত তোমাদেরকে বুঝিয়েছি, এটা বোঝানোর কারণ হলো যেন অন্যান্য অঙ্কগুলো করতে গিয়ে তোমার আর কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। এবং তুমি যদি এই অঙ্কটা বুঝিয়ে দিতে পারো তাহলে তুমি অলরেডি অন্যান্য সব কটা অঙ্কই পারবে। তাও আমরা এর প্রয়োগগুলো একবার করে দেখব।